টমি জুরিককে কিন্তু টার্গেট করলো আইএসএল এর মঞ্চে চ্যাম্পিয়ন প্লেয়ার পিটার হ্যাডলি কিন্তু আরও একবার আইএসএল এ কামব্যাক করতে চলেছে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে আইএসএল নিয়ে অবশ্যই কথা বলতে হয়, তার সাথে সাথে ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলবো, কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল এর দিকে তাকাই, তো পয়েন্ট টেবিল কিন্তু এই মুহূর্তে জমে গেছে। আইএসএল এর ম্যাচ উইক 7 চলছে, আজ খেলা নেই এবং কাল কিন্তু সবথেকে বড় ম্যাচটা রয়েছে, যেখানে জামশেদপুর এবং সেখানে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হবে, যারা কিন্তু পয়েন্ট টেবিলের উপরের দিকে দল রয়েছে। তো এক্ষেত্রে যদি আমরা পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করি, 7টা করে ম্যাচ বেশিরভাগ দলই খেলে নিয়েছে। ইস্টবেঙ্গল, পাঞ্জাব, নর্থ ইস্ট, উড়িষ্যা বা চেন্নাই স্পোর্টিং ক্লাব, দিল্লি মোহামেডান এরা বাদ দিয়ে বেশিরভাগেরই কিন্তু 7টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। তো 7 ম্যাচের পর পয়েন্ট টেবিলের টপে রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি। তাদের সংগ্রহ হয়েছে এখনও পর্যন্ত 17 পয়েন্ট। 2 নম্বর পজিশানে 7 ম্যাচের পর রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যাদের 14 পয়েন্ট রয়েছে। গোল ডিফারেন্স বেটার থাকার জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 3 নম্বর, এবং 4 নম্বর পজিশানে রয়েছে জামশেদপুর, যারাও কিন্তু 7 ম্যাচে 14 পয়েন্ট পেয়েছে, এবং 5 নম্বর পজিশানে ইস্টবেঙ্গল 6 ম্যাচে 11 পয়েন্ট। পাঞ্জাবও রয়েছে 6 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে 6 নম্বর পজিশানে, এবং তারপর এফসি গোয়া, তারা 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 7 নম্বরে। ইন্টার কাশি, তারা কিন্তু 7 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 8 নম্বর পজিশানে। নর্থ ইস্ট, তারা 6 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 9 নম্বর পজিশানে। উড়িষ্যা এফসি, তারা 5 ম্যাচে 5 পয়েন্ট পেয়ে তারা 10 নম্বর পজিশানে। চেন্নাই এফসি 6 ম্যাচে 5 পয়েন্ট পেয়ে 11 নম্বর পজিশানে। তারপর স্পোর্টিং ক্লাব দিল্লি 6 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে তারা 12 নম্বর পজিশানে, এবং একদম শেষের দিকে রয়েছে কেরালা ব্লাস্টার্স, তাদের সংগ্রহ 1 পয়েন্ট, তাদের 13 নম্বর পজিশান। এবং মোহামেডান স্পোর্টিং এবছর মনে হয় না আর তারা খাতা খুলতে পারবে, তারা কিন্তু 0 পয়েন্ট নিয়ে একদম শেষ পজিশানে রয়েছে। তো যেই ম্যাচটার দিকে আমাদের নজর ছিল, যে ইন্টার কাশি তারা চেন্নাই এফসির বিরুদ্ধে কীরকম পারফরমেন্স করে, তো সেখানে ইন্টার কাশি রীতিমতন চেন্নাই এফসির উপর ডমিনেট করেছে। হ্যাঁ, এটুকুই বলবো, কারণ চেন্নাই এফসি অনেক বেশি ফিজিক্যাল স্ট্রং একটা দল। আমরা জানি তারা ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসে, কিন্তু সেই জায়গায় কিন্তু অ্যালফ্রেড পেনাস সে জোড়া গোল করেছে, এবং খুব যে ভালো গোল ছিল সেরকমটা নয়। সেখানে পুরোপুরি চেন্নাই এফসির ডিফেন্স এবং মিডফিল্ডের বোঝাপড়ার ভুল ছিল, সেখান থেকে অ্যালফ্রেড পেনাস গিয়ে গোল করে আসে। অপরদিকে ড্যানিয়াল চিমাচুকু শেষের দিকে এসে একটা খুব সুন্দর ভলি থেকে গোল পেয়েছে একদম কিন্তু শেষ মুহূর্তে, কিন্তু তখন ম্যাচ বেরিয়ে গেছে। তখন কিন্তু ইন্টার কাশি তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী খেলে কিন্তু ম্যাচ পার করে দিয়েছে। ভাই, সাইড ব্যাকে ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নামিয়েছিল, সে পুরো কেঁদে ফেলার অবস্থায় হয়েছিল, এতটা বাজে পারফরমেন্স করেছে। এবং ফারুক চৌধুরী বা ইমরান খানদেরও অতটা ইমপ্রেসিভ লাগেনি, শুধুমাত্র মিডফিল্ডে বেমামার বা নাগুয়েরা তারা মোটামুটি করেছিল, এবং সেই জায়গায় তারা শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। তো চেন্নাই এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ খেলবে, যেই ম্যাচটা ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তো সেই অ্যাওয়ে ম্যাচের আগে ইস্টবেঙ্গল তো জোর কদমে প্রস্তুতি সারছে। তো এই জায়গায় সবার মনে যেটা প্রথম প্রশ্ন ছিল, আনোয়ার সে কীরকম রয়েছে, সে এই ম্যাচ খেলবে কি? দেখো, আনোয়ারকে নিয়ে বারবারই বলেছি, খুব একটা চিন্তার কোনো কারণ নেই, সেও কিন্তু দলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিচ্ছে, এবং তাকে কিন্তু খুব বেশি প্রস্তুতি নিতে হবে না, কারণ অলরেডি সে প্রস্তুতির মধ্যে ছিল। তারপর সে গিয়ে জাতীয় দলের ক্যাম্পে খেলেছে। তো শেষের দিনের অনুশীলন করে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত অনুশীলন করে ইস্টবেঙ্গল রওনা দেবে। সেখানে মোটামুটি 9-10 এই দুটো দিনই কিন্তু আনোয়ার প্র্যাকটিস করবে, এবং এই ম্যাচে কেভিন সিবিলে এবং আনোয়ার আলী জুটি কিন্তু আমরা ডিফেন্সে খুব সম্ভবত দেখতে পাবো। সেই রকমভাবেই তাদের নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে, বিশেষত কেভিন সিবিলে তাকে প্লেইং 11-এ আনার সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে। যদি কোনোভাবে তাকে প্লেইং 11-এ প্রথম থেকে ব্যবহার করা না যায়, তো পরবর্তী সময় পরিবর্তক প্লেয়ার হিসাবেও কিন্তু কিছু সময় তাকে গেম টাইম তো অস্কার ডেফিনেটলি দেবে, সেটুকু বোঝা যাচ্ছে। সে কিন্তু প্রস্তুতি সারছে।
এবং গতকাল অনুশীলনের সময় যেটা হঠাৎ একটা ঘটনা ঘটে যে ইউসুফ এজ্জেজারি হঠাৎ মাঠে এসেও কিন্তু মাঠ ছেড়ে তাকে তড়িঘড়ি বেরিয়ে যেতে হয় সাপোর্ট স্টাফদের সঙ্গে। তো যেটা মেন ব্যাপার সেরকম কিছু নয়, তার ফ্যামিলির হয়তো কিছু এমার্জেন্সি সিচুয়েশান হয়েছিল, সেই কারণেই কিন্তু অনুশীলন না করে ফিরে গিয়েছিল। তার কোনো চোট বা কোচের সঙ্গে সমস্যা এরকম অনেক জায়গায় অনেক গল্প শুনে নিয়েছো, ভাই সেরকম কিচ্ছু ছিল না। তার ফ্যামিলি এমার্জেন্সির কারণেই মূলত সে হোটেলে ফিরে যায়। পরবর্তী সময় সেই প্রবলেমও মিটে গেছে শোনা যাচ্ছে, সেই নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই। এবং ইউসুফ এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কিন্তু একটা অন্যতম সম্পদ, কারণ তাকে ভালো করতে হবে, তাকে গোল করতে হবে। তার পারফরমেন্স ভালো হলেই দল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে একটা ভালো জায়গায় শেষ করতে পারে। তো ইউসুফকে নিয়ে নেগেটিভিটি করার মতন কিছু জায়গা নেই। হ্যাঁ, সে যে অন দ্য প্লে থেকে গোল কম পাচ্ছে কিন্তু গোল তো করে যাচ্ছে, সেও কিন্তু টপ গোল স্কোরারের লিস্টে কিন্তু একই স্থানে অবস্থান করছে। তো সেক্ষেত্রে ইউসুফ কিন্তু খেলবে, তাকে নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এবং রাশিদের ব্যাপারেও বলে রাখি, রাশিদও কিন্তু অলরেডি টিমের সঙ্গে ট্রেনিং সেশন করে নিয়েছে। আজকেও তাকে ট্রেনিং সেশনে দেখা যায়, দলের সঙ্গে অনেকক্ষণ প্র্যাকটিস করে, তারপর সাইড লাইনে বেশ কিছুক্ষণ ফিজিওর সঙ্গে সময় কাটায়। সেও যে পরবর্তী ম্যাচের জন্য রয়েছে সেটুকু বোঝা যাচ্ছে, তাকে যে বাদ দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। সে দলের সঙ্গে ট্রাভেলও করবে এবং তাকে প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করা হবে। হয়তো প্লেয়িং 11-এ প্রথম থেকে থাকবে না, তাকে পরবর্তী সময় পরিবর্তক অপশান হিসাবে কোচ ব্যবহার করতে চাইবে, সেরকমটাই শোনা যাচ্ছে। তো এরপর যদি আমরা একটুখানি অন্যান্য খবরের দিকে তাকাই, তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স কিন্তু একটা হেভি চমক দিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম তাদের হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে অ্যাশলে ওয়েস্টউডকে, যে কিন্তু ভারতে অলরেডি ভালো কাজ করেছে। এবার কিন্তু তার সহকারী কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে আইএসএলের মঞ্চে সফলতম প্লেয়ার এবং দুর্দান্ত ডিফেন্ডার পিটার হ্যাডলে, যে কিন্তু বর্তমানে এখন কোচিংয়ের দিকেই মনোনিবেশ করেছে। সে রিটায়ার্ড হয়ে গেছে এবং সে কিন্তু বেশ কিছু দলের কোচিংয়ের দায়িত্ব সামলানোর চেষ্টা করছে এবং সে কিন্তু এবার কেরালা ব্লাস্টার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অ্যাশলে ওয়েস্টউডের সঙ্গে কিন্তু কাজ করবে। তো তাকে আমরা প্লেয়ার হিসাবেও দেখেছি, আইএসএলের মঞ্চে সে খুবই ভালো করেছে। এবার কিন্তু তাকে নতুন ভূমিকায় দেখতে পাবো, তাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আইএসএলে খেলার পর আইএসএলের কোচ আমরা পেনাকে দেখেছিলাম এফসি গোয়ার ক্ষেত্রে, তো এবার কিন্তু পিটার হ্যাডলিকেও কিন্তু আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে দেখতে পাবো। এটাও কিন্তু একটা খুবই ভালো ব্যাপার। রিসেন্ট টাইমে কিন্তু পিটার হ্যাডলিকে যে ইউথ সিস্টেমেও দেখা গেছে সেখানেও সে ভালো করেছে। তো পিটার হ্যাডলি কিন্তু যোগদান করতে চলেছে কেরালা ব্লাস্টার্সে, সেটা বলাই যায়। এবং আইএসএলের মঞ্চে খুব অল্প সময় খেলেই কিন্তু যথেষ্ট নজর কেড়েছিল একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার। তো সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী অজি ফরওয়ার্ড টমি জুরিক, যাকে কিন্তু আমরা আইএসএলের মঞ্চে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সি গায়ে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে দেখেছিলাম এবং সেখানে অল্প ম্যাচেই যথেষ্ট ভালো করেছিল। পরবর্তী সময় ইনজুরি সমস্যার কারণে সে আইএসএল থেকে অন্য জায়গায় বেরিয়ে যায়। তো আবারও কিন্তু সে আইএসএলে কামব্যাক করতে চলেছে বলেই শোনা যাচ্ছে। বর্তমানে বসনিয়ার সেকেন্ড টায়ার লিগের ক্লাবে, ফার্স্ট টায়ার লিগের ক্লাবে খেলছে এবং সেখানে তার যদি পারফরমেন্স এই সিজনেরটুকু বলা যায়, সেখানে কিন্তু টোটাল যে ম্যাচ খেলেছে সেখানে 17 ম্যাচে 5টা গোল 6টা অ্যাসিস্ট করেছে এবং প্লেয়ারের কন্ট্রাক্টও শেষ হয়ে যাচ্ছে এই মিড অফ দ্য সিজনে। তো সেখানে কিন্তু এই প্লেয়ারের সঙ্গে অলরেডি আইএসএলের কিছু ক্লাব কন্ট্রাক্ট করছে, তাকে প্রি কন্ট্রাক্ট সাইন করানোর চেষ্টা করছে। যেরকমটা শোনা যাচ্ছে সূত্র মারফত খবর, দুটো আইএসএলের ক্লাব ইন্টারেস্ট শো করেছে, তার মধ্যে কেরালা ব্লাস্টার্স অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে এই টমি জুরিচকে নেক্সট সিজনে আইএসএলে আনার ব্যাপারে। তো প্লেয়ারটা নো ডাউট কোয়ালিটি প্লেয়ার এবং আইএসএলে 6 ম্যাচে 5টা গোলও ছিল। তো টমি জুরিচকে তো আমি দেখতে চাই। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি কেরালা প্রি কন্ট্যাক্ট করে নিতেও পারে তাহলেও এটা একটা ভালো সাইনিং হবে, সেটা বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এইটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।